দর্শক, স্বাগতম আপনাদের আরেকবার জামাজ বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, আজকে আমলারা তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের একটি দাবি তুলেছেন। সেই দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত না যুক্তিহীন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক আজকের এই ভিডিওতে। দেখুন, সন্তানদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করেছেন সেটা সাংবিধানিক না অসাংবিধানিক সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং সবচেয়ে আলোচনায় যাবার আগে যে জিনিসটা আমাদের নৈতিকতার কাছে প্রশ্ন জাগে সেটা হচ্ছে, ধরুন আপনি একটা জিনিস মনে মনে চিন্তা করলেন যে আপনি যদি একজন মিলিয়নার হয়ে যেতেন, বিলিয়নার হয়ে যেতেন, আপনার যদি এইটা হতো ওইটা হতো ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন আপনি দেখতে পারেন স্বপ্নের জগতে গিয়ে। কিন্তু যখন আপনি সেটা প্রকাশ করে ফেলেন, তার মানে হচ্ছে আপনি আপনার নিজের মধ্যে যে আলোচনাটুকু বা আপনার নিজের মধ্যে যে ইভালুয়েশনটুকু এটা আপনি করে তারপরেই আপনি এটাকে প্রস্তাব আকারে উপস্থাপন করেন। তেমনি একটি ঘটনা ঘটেছে ডিসিদের একটি সম্মেলনে এই ধরনের একটি দাবি তুলেছেন আমলারা যে তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের। তারা আরও কিছু উদ্ভট দাবিও তুলেছেন, আমি সেই আলোচনাগুলোতে আসবো দর্শক। তবে তাদের এই দাবির প্রেক্ষাপটে আজকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে দেখলাম যে নেটিজেনরা বেশ তীব্র ভাষায় এই কথাগুলো নিয়ে তারা সমালোচনা করছেন, অনেক ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো অলরেডি তাদের সন্তানদের জন্য কোটা করে বিশ্ববিদ্যালয়কে এক ধরনের পারিবারিক সম্পত্তি বানিয়ে দিয়েছেন। অনেকে বলছেন ডাক্তাররাও শুনেছি কৌশলে তাদের সন্তানকে ডাক্তারি পড়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন তাহলে তো পুলিশ বিশ্ববিদ্যালয় এবং কাস্টমস বিশ্ববিদ্যালয় চলবে রমরমা ব্যবসায়। কেউ আবার বলছেন ব্যঙ্গ করে যে তাহলে বিসিএস ক্যাডারদের জন্য বা আমলাদের জন্য সড়কে পৃথক একটি লেন করা প্রয়োজন। কেউ বা বলছেন হাসপাতালে বিসিএস ক্যাডারদের জন্য হবে আলাদা বিসিএস ওয়ার্ড। কেউ বা আরেকটু বাড়িয়ে ব্যঙ্গ করে বলছেন বিসিএস ক্যাডারদের জন্য হবে আলাদা শহর, যেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকবে রেস্ট্রিক্টেড, সংরক্ষিত। কেউ বা বলছেন আগে ছোটবেলা আমরা বাবা মায়ের কাছে রূপকথার গল্প শুনতাম, রূপকথার গল্প শুনে বাবা মারা আমাদেরকে ঘুম পাড়াতেন, কিন্তু আমাদের সন্তানদের হয়তো আমাদের শোনাতে হবে আমাদের আমলাপুরীর রূপকথার গল্প। কেউ আরো বাড়িয়ে বলছেন একদিন বাংলাদেশে হবে বিসিএস ভিলেজ। সর্বশেষ কেউ আরেকজন বলছেন যে বিসিএস ক্যাডারদের জন্য প্রয়োজন আলাদা বাতাস, আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, অফিস। হ্যাঁ দর্শক, বলছিলাম এই কথাগুলো এই জন্যই যে মানুষের যে ক্ষোভ আমলাদের প্রতি, এই ধরনের ক্ষোভ এবং এই ধরনের মানুষের যে তীব্র ভাষায় প্রতিক্রিয়ার কারণটা কি? এই আমলারা তো আপনার আমারই সন্তান, আপনার আমারই ভাই, বন্ধু, পারিবারিক সদস্য, কিন্তু কেন এদের প্রতি মানুষের এত ক্ষোভ, এত মনের এটাকে কি বলবো, আমি ঘৃণা শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, মানুষের অসন্তোষ। এখন এই যে তারা যে এই যে দাবিটা তুললেন, এবং এই দাবির সাথে সবচেয়ে আশ্চর্য হলো যে বিসিএস ক্যাডাররা বা ডিসিরা তাদের সম্মেলনে বলছেন যে বিদেশি মিশনগুলোতে যখন আমাদের সেনাবাহিনী বিভিন্ন দেশে দায়িত্ব পালন করতে যায় সেখানে একটি প্রশাসনিক পদ সৃষ্টি করতে। দেখুন, আমাদের সেনাবাহিনী আমাদের যথেষ্ট সক্ষম, তারা তাদের দায়িত্ব পালনের বিদেশি মিশনগুলোতে সুনামের সহিত দায়িত্ব পালন করছে। কেন এইখানে আপনি আলাদা প্রশাসনিক পদ সৃষ্টি করবেন? এতে করে তো আর একটা সংঘাত সৃষ্টি হবে। শুধু তাই নয়, তাদের আলোচনার এই দাবিটাও এসেছে যে তারা বলছেন আপনার কি করতে হবে, এই প্রশাসনিক পদ সৃষ্টি করতে হবে সেনাবাহিনীর এর বিদেশে দিয়ে এটা। তারপরে তারা বলছেন যে যে মোবাইল কোর্টগুলা পরিচালনা করা হয় সেই মোবাইল কোর্টগুলা সংবিধানের
অন্তর্ভুক্ত করতে হবে। দেখুন, যেখানে সারা দেশের মানুষ অপেক্ষায় আছে যে বিচার বিভাগকে কমপ্লিটলি প্রশাসন থেকে আলাদা করতে, সেখানে প্রশাসনকে এর যে মোবাইল কোর্টের এটাকে বলা হচ্ছে কি সংবিধান অন্তর্ভুক্ত করতে। এগুলা যারা বলছেন তাদের আদৌ আইনের প্রতি শ্রদ্ধা আছে কিনা এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, আমি একটু দেখেন এই দর্শক, খুব সংক্ষিপ্ত আমি কয়েকটা লাইন পড়বো। একটা রিপোর্ট করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে সিভিল সার্ভিস অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা যেতে পারে। তারা বলছেন, এ সময় জনপ্রশাসন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব উপস্থিত ছিলেন। এই আলোচনায় তারা বলেন, বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে বৈদেশিক শান্তিরক্ষা মিশনগুলোতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পদ সৃজন, একটু আগে যেটা বলছিলাম দর্শক, এবং পদায়নের ব্যবস্থা করা, উপজেলা নির্বাহী অফিসারদের দীর্ঘদিনের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি সরবরাহ করা, সেটা যদি ব্যবহার অনুপযোগী হয়ে ওঠে সেটা পরিবর্তন করা যেতেই পারে। মোবাইল কোর্ট সম্পর্কিত আপিল মামলাটি সরকার পক্ষে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোর্টকে সংবিধানে অন্তর্ভুক্ত করা। চিন্তা করুন দর্শক, তারা কিভাবে এই কথাটা বলেন। বিচার বিভাগ তো সম্পূর্ণরূপে স্বাধীন থাকা উচিত। হোয়াট দ্য পুলিশ উইল ডু, পুলিশ ইনভেস্টিগেট করবে, পুলিশ রিপোর্ট দেবে, কিন্তু সিদ্ধান্তটা নেবেন বিচারক। আপনি মোবাইল কোর্ট পরিচালনা করতে আপনি বলছেন এটা সংবিধান অন্তর্ভুক্ত করতে। যাই হোক দর্শক, আমি এইদিকে যাবার আগে আপনাদের এই যে মনে করেন তারা যে এই দাবিগুলো তুললেন, এই দাবিগুলো তোলার কারণটা কি? এই আমলারা তার মানে একে একে তারা সংবিধান লঙ্ঘন করছেন। তারা তাদের কাজের সীমা ছাড়িয়ে যেটা তাদের দায়িত্বে পড়ে না সেদিকে তারা এখন হস্তক্ষেপ করছেন। কিন্তু কেন করছেন? এই আমলাদেরকে নিয়ে আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রবীণ নেতা, আওয়ামী লীগের একেবারে সম্মুখ সারির নেতা জনাব তুফাইল আহমদ সাহেব সংসদে এদের ব্যাপারে খুব জড়েছেন। বলেছেন আমলারা এখন রাজনীতিবিদদের কথা শুনতে চান না। জাতীয় পার্টির রুস্তম আলী ফরায়েজি সংসদে এই আমলাদের দুর্নীতি, তাদের কথা না শোনা এবং তাদের বেপরোয়া মনোভাব সম্পর্কে সংসদে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন সেই রুস্তম আলী ফরায়েজির সেই বক্তব্যটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদের দিনে দিনে এইরকম হেডাম এবং আইনকে অবজ্ঞা করার এবং আইনের ঊর্ধ্বে উঠে তারা নিজেদের মতো করে স্বার্থের পক্ষে কথা বলার মতো সাহস তারা কোথার থেকে পায়? দেখুন দর্শক, এই আমলারা সাহসের মূল কারণটা হচ্ছে একটি নির্বাচিত সরকার না থাকা দেশে। এই নির্বাচিত সরকার না থাকার কারণে এবং এই সরকারকে যারা নির্বাচিত করেছে তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে পুলিশ এবং আমলারা। এই ডিসিরা, এসপিরা, সচিবরাই সাহায্য করেছে। কাজেই তারা যখন চিন্তা করবে যে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে দিনের বুট রাতে সম্পন্ন করে ক্ষমতা এনেছি, অবশ্যই আমাদেরকেও কিছু সুযোগ সুবিধা দিতে হবে। সংবিধানের বাহিরে গিয়েও, আইন আদালতের তোয়াক্কা না করেও আপনার এই অপরাধমূলক ক্ষমতা কন্টিনিউয়ের জন্য আমরাই তো সাহায্য করেছি। আমরাই দিনের বুট রাতে করেছি, 154 জনকে আগেই নির্বাচনের ব্যবস্থা করেছি এবং আমরাই আমি ডামি নির্বাচন করে আগেই নির্বাচনের ফলাফল শিট আমরা তৈরি করে রেখে দিয়েছি। কাজেই এই কাজগুলো তো অত্যন্ত রিস্কি। যদি সরকার পরিবর্তন হয় অবশ্যই আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। একটা জিনিস কি দর্শক দেখবেন আপনি, সরকার পরিবর্তন হলে কিন্তু রাজনীতিবিদদের বিচার হয়, দুর্নীতিবাজদের বিচার হয়, কিন্তু এই আমলারা কখনোই কিন্তু দেখা যায় তারা বিচারের আওতায় আসছেন না। এই আমলাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং এই আমলাদের এই ধরনের দাবির পিছনে নিশ্চয়ই একটা দূরভিসন্ধি আছে। মূলত জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকার কারণেই সরকার
প্রশাসন সবগুলাই এই আমলা এবং পুলিশের কাছে জিম্মি হয়ে পড়েছে। এবং তারা একদিকে যেমন উন্নয়ন প্রকল্পগুলোর থেকে তাদের ইচ্ছে মতো কাজ দেখিয়ে বাউচার বানিয়ে দুর্নীতি করে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, ঠিক তেমনি এখন রাষ্ট্রের যে স্তম্ভগুলা, যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলা, এগুলোর প্রতি তারা হস্তক্ষেপ করছে। এবং এমনকি এই ধরনের একটা উদ্ভট দাবি যে বিদেশি শান্তিরক্ষী মিশনে প্রশাসনিক পদ সৃষ্টি করতে হবে। হোয়াই? আমাদের সেনাবাহিনী কি অক্ষম তারা তাদের ব্যাটালিয়নকে নিয়ন্ত্রণ করার জন্য? তারা তো দীর্ঘদিন থেকে বিদেশে সুনামের সহিত তাদের মর্যাদা রক্ষা করেই, দেশের সুনাম রক্ষা করেই বিদেশি মিশনগুলোতে দায়িত্ব পালন করে আসছে। এবং এই যে আরো কিছু অদ্ভুত দাবি, আমরা অনুরোধ করব যারা এই কথাগুলো বলছেন তারা যেন সংবিধানের আর্টিকেল 11 অংশটা পড়ে দেখতে পারেন। সেখানে কি লেখা আছে? নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে। জনগণের ভোটের দ্বারা যে প্রতিনিধি হবে সেই প্রতিনিধি দেশ পরিচালনা করবে। আর সেটাই যখন সম্ভব হবে, জনগণের দাবিটাই সামনে চলে আসবে। জনগণের দাবি কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করা, শিক্ষকদের শিক্ষকতার গুণগত মান উন্নত করা। আপনি আপনার সন্তানের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করে সেখানে নিয়ে আপনি শুধু কোয়ালিটি স্টুডেন্ট এবং কোয়ালিটি টিচার ওইখানে নিয়ে আপনি আপনার সন্তানদের শিক্ষা দিবেন, আর দেশের মানুষ তাহলে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, ন্যায়, বিচার, সেটা কিন্তু ধ্বংস হবে। আপনি আলাদা বিশ্ববিদ্যালয় করবেন আপনার সন্তানদের জন্য, ডাক্তাররাও বলবেন আমাদের সন্তানদের জন্য আলাদা মেডিকেল কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে। সেনাবাহিনী করবে, পুলিশ করবে। কোথায় যাবে আমার সেই গ্রামের গরিব কৃষক গনি মিয়া, কিংবা গরিব জেলের জব্বার মিয়া, কিংবা সেই হতদরিদ্র দিনমজুর রহিমা খাতুন, আসিয়া খাতুন, ফুলবানু বেগমের সন্তানরা কোথায় যাবে? কোথায় পাবে শিক্ষা, সুশিক্ষা? সেই সমাজের অবহেলিত বঞ্চিত মানুষগুলি তার সন্তানদের কোথায় দিয়ে পড়াবে? কাজে এই সকল কথা বলার আগে সবাইকে আরো দায়িত্বশীল হয়ে সংবিধানের যে মূল নীতিগুলা সেটা পড়ে কথা বলা উচিত বলেই আমরা মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।